গিয়েছিলাম ভূতের খোঁজে মিয়া গ্রাম। কাদাপাড়া কবরস্থান পেরিয়ে আরও মিনিট 15। শুনেছিলাম বাড়িটার নাম অমরাবতী ভিলা। সেখানে নাকি রাত্রি 1:30টার পরে শুরু হয় নানান অলৌকিক ক্রিয়াকলাপ। কখনো ঘুঙরুর শব্দ, কখনো বা বায়েজিদের আর্তনাদ। কথিত আছে এই এলাকাতেই একসময় থাকতো চাটুর্জী বংশ, যাদের রক্তে ছিল জমিদারি হালচাল। তা দিনের বেলা তো আর ভূত বাবাজি সামনে আসে না, তাই অফিস থেকে বেরিয়ে সন্ধে সন্ধে সোজা চলে গিয়েছিলাম। সকালবেলায় স্বপ্নাকে টেন্না পেতে দিয়ে রাত কাটানোর জন্য সরঞ্জাম সঙ্গে নিয়েই বেরিয়েছিলাম। অফিস থেকে বেরিয়ে ওকে শটান জানিয়ে দিলাম যে সিস্টেম আপগ্রেডেশনের জন্য রাতটা অফিসেই কাটাতে হবে। কতটা বিশ্বাস করলো বা কি বুঝলো তা ওই জানে। এই মুহূর্তে আমার একমাত্র উদ্দেশ্য ভূতের দেখা পাওয়া। প্রদীপ্তর সাথে এই নিয়ে চ্যালেঞ্জ হয়েছে যে বাড়িটা খুঁজে পেতে তেমন অসুবিধা হয়নি। একটা ছোট্ট তেলেভাজার দোকানে সবে উনুন ধরিয়েছে, ওরাই দেখিয়ে দিল। এদিকটা কেমন কুয়াশা ঘেরা, ছায়া ছায়া। ঝুপ করে অন্ধকার নেমে এলো। সামনেই অমাবস্যা, টিমটিমে দু একটা তারা অবাক হয়ে আমায় দেখছিল। বিশাল বাগান, আগাছায় ভর্তি। একটা ডানা ভাঙা পরী একা দাঁড়িয়ে এত বড় বাড়িটাকে পাহারা দিচ্ছে। বড় দরজার সামনে যেতেই কতগুলো বাদুড় আর চামচিকে ঝটপট করে উড়ে গেল। কিছুক্ষণ ইতস্তত করবার পর পালিশ চটে যাওয়া বিশাল মেহগনি কাঠের দরজাটায় হাত রাখলাম। জরাজীর্ণ ইতিহাস বইয়ের হলুদ পাতায় হাত রাখার মতন অনুভূতি হলো। আলতো করে চাপ দিলাম। ক্যাচ করে একটা বিকট আর্তনাদ করে দরজাটা খুলে গেল। নাকে এসে ধাক্কা মারলো একটা বদ্ধ দমকা হাওয়া। মনে হলো যেন কায়াহীন এক কুয়াশায় শীতল স্পর্শ ঘিরে ধরলো আমায়। ক্ষণিকের জন্য বুকটা কেঁপে উঠল। ঠান্ডা একটা স্রোত নেমে এলো শিরদাঁড়া বেয়ে। মনে জোর সঞ্চয় করলাম এই ভেবে যে একবিংশ শতাব্দীতে বিজ্ঞানের ছাত্র হয়েও এরকমভাবে হেরে যাব। বুক ভরে শ্বাস নিয়ে ভেতরের অন্ধকারে পা বাড়ালাম। মনের মধ্যে কোথাও একটা রিন রিন করে কেউ বলে উঠল, ঠিক হচ্ছে তো? একটা তক্ষক বাইরের বাগানের আগাছার জঙ্গল থেকে ডেকে উঠল, টক টক। মনটাকে শান্ত করে ব্যাগ হাতড়ে টর্চটা বের করে জানলাম। আসার আগে আজ অফিসেই ব্যাটারি ভরেছি। আলোটা উজ্জ্বল তীরের মতন সোজা হয়ে পড়ল একটা মুখের ওপরে। রাগী চোখে সটান আমার দিকেই তাকিয়ে আছে। মোটা পাকানো গোঁফ। অজান্তেই মুখ থেকে একটা আওয়াজ বেরিয়ে গেল। টর্চটা হাত থেকে নড়ে গেল, আর আলোটা সরে একটু নিচে নেমে এলো। তারপরে ভালো করে তাকিয়ে দেখি ওটা একটা দেওয়ালে ঝোলানো পেন্টিং, কিন্তু কি ভীষণ জীবন্ত। ঠিক সেই সময় বাইরে ধূপ করে একটা শব্দ হলো। শব্দটা কানে আসতে হাতের টর্চটা চেপে ধরলাম। এই পরিস্থিতিতে ওটাই আমার একমাত্র সাথী। ভেতরে অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল। ওটাই কি ভয়? দরজাটা যতটা শক্ত করে খুলেছিল, ঠিক ততটাই নিঃশব্দে কখন যেন বন্ধ হয়ে গেছে। চোয়াল শক্ত করে দরজার দিকে এগোতেই নিচু স্বরে ফ্যাঁসফ্যাঁসে গলায় শুনলাম, ওদিকে যাবেন না। মানুষের গলা কি এরকমটা হয়? তবু সবটুকু সাহস বুকে সঞ্চয় করে ফ্যাঁচফ্যাঁচে গলার শটটাকে লক্ষ্য করে টর্চের আলো ফেললাম। একটা অদৃশ্য ছায়ামূর্তি যেন সরে গেল দেওয়ালের দিকে। হাতটা কেঁপে টর্চটা পড়ে গেল মাটিতে। নিচু হয়ে টর্চটা তুলতে গিয়ে চটচটে মতো কিসে যেন একটা হাত ঠেকলো। হাতটা নাকের কাছে আনতেই একটা আষ্টে গন্ধ পেলাম। টর্চটাও পাচ্ছি না। মোবাইলটা পকেট থেকে বার করে আলোটা জেলে যা দেখলাম, কেঁপে উঠল হৃৎপিণ্ড। হাতে তাজা লাল রক্ত লেগে। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু কারো উপস্থিতি উপলব্ধি করতে পারছি। শরীরের রক্ত হিম হয়ে গেছে। গলা দিয়ে স্বর বের হচ্ছে না, শুকিয়ে কাঠ। কপালের ঘাম বেয়ে বেয়ে গাল দিয়ে পড়ছে। একটু জল। জামায় রক্তটা মুছে নিয়ে অবশ পা দুটো টানতে টানতে কোনো রকমে দেওয়ালটার দিকে এগিয়ে গেলাম। বিশাল পেন্টিংটার নিচেই একটা মাটির কলসি রাখা। জলের জন্য তখন আমার প্রাণ অস্থির। আমাকে পৌঁছাতেই হবে জলের কাছে। ছবির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে পায়ে পায়ে খানিক এগুতেই ধাক্কা খেয়ে পড়লাম। হাতের ছোঁয়ায় চমকে উঠলাম। লাশ! হাত পা ঠান্ডা হয়ে গেছে এই মুহূর্তে। এটা সত্যি লাশ তো, কিন্তু কার লাশ? ভাবতে ভাবতে হারিয়ে যাওয়া টর্চটা খুঁজছি। এমন সময় কেউ যেন কাঁধে হাত রেখে বলল, কিছু খুঁজছেন নাকি? ভয়ে প্রথমটায় মাথা কাজ করছিল না, কিন্তু পর মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে লাশটার গায়ে হাত রাখলাম। এবার আমার ভুল ভাঙল। শরীর গরম। এখনো খুব ধীর গতিতে পালস চলছে। নাকের কাছে হাত নিয়ে গিয়ে বুঝলাম শ্বাসও পড়ছে। অন্ধকার হাতড়ে টর্চটা খুঁজে পেলাম। হাল আমলের নীলচে সাদা আলোর টর্চ হলুদ আলোর চেয়ে জোরালো, কিন্তু মায়াময়। তাই হয়তো ঘরে একটা রহস্যময়তা ঘন হয়েই রইল টর্চ জ্বালানোর পর। ঘরের কোনায় কোনায় আবছা অন্ধকারে কিছু অবয়বের নড়াচড়া দেখতে পাচ্ছি যেন। তাদের ভারী শ্বাসের শব্দ একটু একটু করে এগিয়ে আসছে।
আমার শরীর থেকে কুলকুল করে ঘাম ঝরে পড়ছে। হঠাৎ একটা জান্তব চিৎকার করে পায়ের কাছে পড়ে থাকা শরীরটা আমার পায়ের গোছ কামড়ে ধরল। তার ধারালো দাঁত আমার চামড়া ভেদ করে ঢুকে যাচ্ছে। তীব্র ব্যথায় আমি চিৎকার করতে চাচ্ছি, কিন্তু আমার গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। আমার ওই নিদারুণ অবস্থায় বারে বারে শুধু ওর কথাই মনে হচ্ছিল। কেন যে ওকে মিথ্যে বলে এখানে আসলাম? এখন যদি আমার কিছু হয়ে যায় ও কিভাবে খবর পাবে? চিন্তায়, ভাবনায়, ব্যথায় আমি যেন টাইটানিকের মতন ডুবন্ত এক জাহাজ। আর ঠিক সেই সময় লাশের মানুষটির গগনবিদারী অট্টহাস্য। অন্ধকারে মুখটা দেখতে পাচ্ছি না, শুধু অট্টহাসি। এদিকে তীব্র যন্ত্রণায় কাবু হয়ে পড়েছি ক্রমশ। তবুও মনে সাহস সঞ্চয় করে একবার জোরে চিৎকার করে বললাম, কে কে? কি চান আপনি? আবার সেই গগনবিদারী অট্টহাসি। একটু থেমে উত্তর দিল, ফিরে যাও। কে আপনি? যেই হন না কেন, সামনে আসুন। চিৎকার করে বলার চেষ্টা করি, কিন্তু গলার আওয়াজ সাথ দিচ্ছে না তেমন। পা থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে, অনুভব করতে পারছি, কিন্তু ব্যথা আর সেরকম তীব্র নেই। এবার টর্চটা সেই বিকট আওয়াজটাকে লক্ষ্য করে ফোকাস করলাম। কিছুই নজরে এলো না। হঠাৎ সেই ফটোর দিক থেকে রুনঝুন ঘুঙুরের শব্দ ভেসে এলো। চমকে সেদিকে ফিরলাম। অদ্ভুত খিলখিল হাসির শব্দে শরীরে একটা হিমেল স্রোত বয়ে গেল। ফ্যাঁচফ্যাঁচে গলায় কেউ বলে উঠল, আমি কে তা জেনে তোমার কোনো লাভ নেই। প্রাণে বাঁচতে চাও তো ফিরে যাও। তারপরেই কিছু পাখির ডানা ঝাপটানোর শব্দ গোটা বাড়িটাকে কাঁপিয়ে দিল। আর হালকা একটা ঠান্ডা বাতাসে দরজাটা খুলেই জোর শব্দ করে বন্ধ হয়ে গেল। বিপদ বুঝে পালিয়ে যাওয়ার পাত্র আমি নই। ঠিক করলাম এর শেষ দেখেই ছাড়ব। কিন্তু কি ভেবে? হঠাৎ নজরে পড়ল একটা বহু পুরনো হারমোনিয়াম। বুঝে নিতে সমস্যা হলো না যে এই হারমোনিয়ামের প্রতিটা রিডই লুকিয়ে আছে কত বাইজি ও নর্তকীদের না পাওয়ার বেদনা ও লাঞ্ছনার ইতিহাস। বাদ্যটির প্রতি সামান্য জ্ঞান থাকার সুবাদে মনের মধ্যে সাহস সঞ্চয় করে বাজানোর চেষ্টা করলাম কয়েকটা আইভি রিড। কি জানি কি হলো, হঠাৎ করেই সেই ফ্যাচফ্যাচে রাগী কণ্ঠস্বর জুড়ে বেদনার্ত সুর ভেসে এলো। তারপর সব কেমন নিস্তব্ধ। অন্ধকারে চোখ সয়ে এসেছে। প্রাথমিক ভয়টাও কেটেছে। টর্চের মরে আসা আলো সব কেমন যেন ভাসা ভাসা। আমায় অবাক করে হারমোনিয়ামটা নিজেই করুণ সুরে বেজে উঠল আবার। একটা করুণ সুর গুমড়ে গুমড়ে উঠছিল সারা বাড়িটা জুড়ে। বিবশ হয়ে আমি হারিয়ে যাচ্ছিলাম সেই সুরের মূর্ছনায়। ঠিক তক্ষুনি মোবাইলটা বেজে উঠল পকেটে। কিন্তু এ কি? এ তো আমার চেনা রিংটং নয়। যে সুরটা হারমোনিয়ামে বাজছে ঠিক সেই করুণ সুরেই বাজছে আমার মোবাইল। কাপা হাতে পকেট থেকে মোবাইলটা বের করে বললাম, হ্যালো। বাজনা থামাও, ভীষণ কষ্ট হচ্ছে আমার। এই সুর একটা রাতেও শান্তিতে ঘুমোতে দেয়নি আমাকে। ও প্রান্তে অচেনা বামা কণ্ঠ। একটা ঢোক গিলে বললাম, কে আপনি? আমি আমি ঈষৎ কান্না জড়ানো বীভৎস গলায় সেই বামা কণ্ঠ বলে উঠল, আমি এ বাড়ির ছোট বৌঠান। এমন সময় আমার মোবাইলে সেই ফ্যাচফ্যাচে কণ্ঠস্বর বলে উঠল, আহ, তুমি আবার রংমহলে এসো কেন? ভেতরে যাও এক্ষুনি। সাথে সাথে চারদিক থেকে প্রতিধ্বনিত হলো, ভেতরে যাও, ভেতরে যাও, ভেতরে যাও। আমি চমকে সামনে তাকিয়ে দেখি ঘরটার অন্ধকার ভাবটা ফিকে হতে শুরু করেছে। মাঝখানে একটা সাদা ধপধপে ফরাস পাতা রয়েছে। পুরো হলটা এক আলো আঁধারি পরিবেশে ছেয়ে গেছে। চারপাশে মেহফিল সেজে উঠল। বিভিন্ন বাদ্যযন্ত্র সামনে নিয়ে বাদকেরা যেন বাজাবার জন্য প্রস্তুত, কিন্তু কারো মুখ পরিষ্কার দেখা যাচ্ছে না। রাগী চোখের ব্যক্তিটি ছবি থেকে বেরিয়ে গদির উপর তাকিয়ায় হেলান দিয়ে আধশোয়া অবস্থায়। আমাকে কেউ যেন দেখেও দেখছে না এখন। এবার মনে হচ্ছে সবাই যেন কারো অপেক্ষায় অধীর আগ্রহে উৎসুক হয়ে আছে। সবার অপেক্ষার অবসান ঘটিয়ে এক রমণীর প্রবেশ। অতিরিক্ত সাজে সজ্জিত, দেখে তো মনে হচ্ছে বাইজি। সে ঢুকতেই সবার যেন উৎসাহের অন্ত রইল না। শুধু সেই রাগী লোকটা লোলুপ দৃষ্টিতে দেখতে দেখতে বলে উঠল, রশনিবাই, আজ কুছ নয়া পেশ কিজিয়ে। রোশনিবাই, জি জনাব বলে সালাম ঠুকে বাদ্যযন্ত্রীদের ইশারা করল। আর সাথে সাথে সেই চেনা সুর বেজে উঠল হারমোনিয়ামে, যেটা একটু আগে শুনছিলাম। হঠাৎ ঝড়ের বেগে আর এক রমণীর প্রবেশ। থামাও সব, তোমার কি আজকের দিনেও এখানে না এলে চলছিল না? কথাগুলো রাগী লোকটির উদ্দেশ্যে। এ কি ছোট বউ, তুমি রংমহলে কেন? বলে প্রচণ্ড রাগে উঠে দাঁড়িয়ে টেনে নিয়ে চলল সেই রমণীকে রাগী লোকটা। মেরে ফেলবে নাকি? রংমহলের দরজার চৌকাঠ পেরিয়ে টানতে টানতে সেই রমণীকে নিয়ে চললেন অন্দরমহলের দিকে। ক্রুদ্ধ জানোয়ারের মতন ফুঁসছেন ছবির পুরুষটি। আমি পাগলের মতন চিৎকার করে পিছু নিলাম,
কিন্তু হায়, এই জগতে আমিই যেন অশরীরী। বিশাল একটা শয়নকক্ষের শ্বেত পাথরের মেঝেতে আছড়ে ফেললেন সেই রমণীকে। আরাম কেদারার কাঠের কোণে মাথাটা ঠুকে রক্ত গড়াতে লাগলো। তবুও এক ফোঁটা চোখের জল এলো না সেই অসম সাহসী রমণীর। পুরুষটি দাঁতে দাঁত চেপে হিসহিসিয়ে উঠলেন। ভুলে যেও না, আমি তোমার স্বামী দর্পনারায়ণ। শান্ত দৃঢ় বামাকণ্ঠের উত্তর এলো। তুমিও ভুলে যেও না, আমি অমরাবতী। আমি বেঁচে থাকতেই অনাচার হতে দেব না। দর্পনারায়ণ সাপের মতন হিস করে। দেখছি বলে বেরিয়ে গিয়ে বাইরের থেকে দরজা বন্ধ করে দেয়। দৃপ্ত পায়ে এগিয়ে যায় রংমহলের দিকে। আমি ছুটে গিয়ে দরজা খোলার চেষ্টা করি, কিন্তু এ কি, খুলতে পারছি না কেন? আমার যেন এই শক্তিটুকুও নেই। অসহায় আমি ছুটে যাই মেহফিলখানায়। সেখানে আবার সেই করুণ সুরের মূর্ছনা, সাথে তাল মিলিয়ে বাইজির ঘুঙুরের বোল। ওহ, মাথার প্রত্যেকটা শিরায় যেন এই ধুন তাণ্ডব করতে শুরু করে। আর পাচ্ছি না। আহ! মাথায় দুহাত চেপে ধরি। হঠাৎ রংমহলের দরজা দাঁড়াম করে খুলে যায়। মূর্তিমান রসভঙ্গের মতন ভেতরে এসে দাঁড়ায় মালকোচা মেরে ধুতি পরা এক শ্যামবর্ণ সুঠাম যুবক। রোশনিবাই তখন রোশনি ছড়াতে ছড়াতে দর্পনারায়ণের প্রায় কোলে উঠে পড়েছে। ছোটবাবু, ছোট বৌঠান কোথায়? রঘু, তোরা তোর সাহস, তুই মেহফিলে ঢুকে এসেছিস? ঘরের লক্ষ্মীর সাথে পীড়িত করা তোর আমি বার করছি দাঁড়া। তোকে ডালকুত্তা দিয়ে খাওয়াবো আমি। বলতে না বলতেই বাইরে ধুপ ধুপ করে আওয়াজ হয়, আর ঘরে ঢুকে আসে দুটো লোমশ কালো ডালকুত্তা। তাদের চোখ অঙ্গারের মতন জ্বলছে। এক চোখে তারা ঝাঁপিয়ে পড়ে রঘুর উপরে, দাঁত বসিয়ে দেয় তার পায়ে আর টুটিতে। আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ে রঘু। হাহাকার করতে করতে ভেতর থেকে ছুটে আসে অমরাবতী। ওগো থামাও থামাও, ওকে যে আমি ভাই বলে ডেকেছি। হাহা করে আবার সেই গগনবিদারী অট্ট হাসিতে ফেটে পড়ে দর্পনারায়ণ। সাদা ধপধপে ফরাস এখন রঘুর রক্তে লাল হয়ে উঠেছে, আর গড় গড় আওয়াজ করতে করতে মহাভোজে ব্যস্ত হয়ে পড়েছে লোমশ কালো দুটি কুত্তা। আমার ভেতর গুলিয়ে উঠছে এই নৃশংস দৃশ্য দেখে। এক্ষুনি বমি হয়ে যাবে মনে হচ্ছে। অমরাবতী এখানে কি করে পৌঁছালো? নিশ্চয়ই রঘু মুক্ত করেছে তাকে। আমি কি করি? নড়তেও পারছি না এখন। জড়ো হয়ে দাঁড়িয়ে দেখছি সব। পায়ে ব্যথা, রক্তের অনুভূতি, মাথায় দর্পনারায়ণের অট্টহাসির আওয়াজ। জ্ঞানশূন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। কতক্ষণ এভাবে ছিলাম জানি না। বিকট দামামার শব্দে ধীরে ধীরে চোখ মেলি। খোলা জানালা দিয়ে সকালের আলো ছড়িয়ে পড়েছে হলের মধ্যে। এদিক ওদিক তাকাই, কেউ কোথাও নেই। বিরাট এক হলের মধ্যে একা আমি মেঝেতে লুটিয়ে পড়ে আছি। কিন্তু দামামার আওয়াজ! ওহ, দরজার বাইরে থেকে কেউ জোরে জোরে পেটাচ্ছে। কিন্তু আমি তো দরজা বন্ধ করিনি। তবে কে? রাত্রির ঘটনা ছবির মতন মাথায় এখনো উজ্জ্বল। উঠতে পারছি না। চিৎকার করার চেষ্টা করলাম, গলা শুকিয়ে গেছে। আওয়াজ বেরোচ্ছে না। ভীষণ ক্লান্ত, কেবল ফ্যাল করে চেয়ে আছি দরজার দিকে। অবশেষে দরজা ভেঙে ভেতরে ঢুকলো প্রদীপ্ত আর স্বপ্না, সাথে জনা কয়েক পুলিশ। স্বপ্না ছুটে এসে আমায় জড়িয়ে ধরে আমার অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ল। সকালে আমার বাড়ি ফিরতে দেরি দেখে প্রদীপ্ত সবাইকে নিয়ে এখানে এসে হাজির হয়েছে, কারণ একমাত্র সেই জানতো আমার এখানে আসার কথা। আমি নিজের পায়ের দিকে তাকিয়ে দেখি কোথাও কোনো ক্ষতের চিহ্ন মাত্র নেই। তাহলে গত রাত্রিবেলার ঘটনা কি অতিপ্রাকৃত কিছু, নাকি নিছক আমার ভ্রম? ভেবে কুল পাই না, আর এও বুঝে পাই না যে চ্যালেঞ্জে কে জিতল, আমি না প্রদীপ্ত।